অনেকেই আছো যারা ২ বছর হয়ে যাচ্ছে ব্যাংকিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিন্তু চাকরিটা হচ্ছে না, বা কারো কারো ক্ষেত্রে এই টাইমিংটা আরও বেশি। তো তারা যখন প্রিপারেশন নেওয়া শুরু করে, তারা শুনেছিল কারো কাছ থেকে যে অমুক একজন আছে যে ১ বছরের মধ্যে চাকরি পেয়ে গেছে, বা আর অন্য একজনের নাম দিয়ে শুনেছে যে সে ৬ মাসের মধ্যে চাকরি পেয়েছে। তো এই ১ বছর ৬ মাস এর মধ্যে চাকরি পাওয়া কি সম্ভব? আমি বলবো হ্যাঁ, সম্ভব। চাকরি পাওয়া সম্ভব, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা ২ বছর লেগে যাচ্ছে বা আরও বেশি সময় লেগে যাচ্ছে। তো তোমার কি করণীয়? তো এই রকম সিচুয়েশনের মধ্য দিয়ে যারা যাচ্ছ, তাদের বলবো যে এই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। তুমি কিন্তু এখান থেকে এই ভিডিওটা তোমার যদি পুরো তুমি অ্যাপ্লাই করতে পারো, ভিডিওতে আমি যা যা বলবো সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমার প্রিপারেশনটা একটা নতুন মোড় নেবে। দেখবে সমস্ত কিছু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে। তাই বলবো যে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। দেখো, প্রথমে তোমাকে তোমার পজিশনটা বুঝতে হবে যে তুমি কোন পজিশনে দাঁড়িয়ে আছো। ২ বছর ধরে তুমি যখন প্রিপারেশন নিচ্ছ, বা তার বেশি সময় ধরে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, আমার কাছে এটুকু ক্লিয়ার যে তুমি তোমার সিলেবাসটা সম্পর্কে পুরোটাই তুমি জানো। সিলেবাসটা সম্পর্কে যখন তুমি জানো, সেখানে তোমাকে প্রথমেই যেটা দেখতে হবে, প্রথম যে কাজটা, সর্বপ্রথম যে তুমি স্টেপটা নেবে এই পজিশনে দাঁড়িয়ে, সেটা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন কোন টপিকগুলো, কোন কোন সাবজেক্টের কোন কোন টপিকগুলো তোমার এখনো অবধি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট তৈরি হয়নি। সেই টপিকগুলোকে আগে আইডেন্টিফাই করো। ধরো আমি বললাম যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের অ্যারিথমেটিক সেকশানে তুমি ধরো যে কোনো একটা চ্যাপ্টারের তোমার কিছু ধরনের টাইপের অঙ্ক রয়েছে যেগুলো তোমার এখনও ক্লিয়ার নয়, কনসেপ্টটা এখন ক্লিয়ার নয়। সেই জিনিসটাকে তুমি প্রথমে আইডেন্টিফাই করো, করে সেই সমস্ত প্রবলেমগুলোকে 100% ক্ল্যারিটির সাথে তুমি সেটাকে ক্লিয়ার করো। সেটা রিজনিংয়ের ক্ষেত্রে একইভাবে, ইংলিশের ক্ষেত্রেও একইভাবে। ঠিক আছে? তো তুমি যখন এই আইডেন্টিফিকেশনটা করে ফেলতে পারবে, তখন তোমার কনসেপ্ট সম্পর্কে যেন কোনো রকম বাধার সম্মুখীন তোমাকে না পেতে হয়। ঠিক আছে? কনসেপ্ট যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে, এবার তোমায় আসতে হবে সেকেন্ড স্টেপে। তুমি সেকেন্ড স্টেপ কী নেবে? সেকেন্ড স্টেপে তোমায় মাথায় রাখতে হবে যে কোন কোন টাইপের বা কোন কোন টপিকে তুমি অ্যাটেম্প যখন করছো তাদের বেশি সময় লাগছে। ঠিক আছে? যেটা তোমার রিকোয়ার্ড তোমার টাইম যেটা নেওয়া উচিত ছিল, তার থেকে বেশি সময় তোমার লেগে যাচ্ছে কোশ্চেনটা সলভ করতে। সেই টপিকগুলোকে পুনরায় আইডেন্টিফাই তোমায় করতে হবে। ধরো আমি কথার কথা বলছি, তোমাকে পাজেলের জন্য দেখা যাচ্ছে যে তোমার টাইমিংটা বেশি লাগছে, তাহলে তোমাকে পাজেল প্র্যাকটিস করাটা উইথ টাইমার তোমাকে কিন্তু বাড়াতে হবে। সেমভাবে অ্যারিথমেটিক যদি তোমার সমস্যা হয়, তাহলে মিক্সড অ্যারিথমেটিক কোশ্চেন তোমাকে উইথ টাইমারের সাথে সলভ করা শুরু করতে হবে। ঠিক আছে? এই দুটো স্টেপ যখন তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, তখন তুমি অটোমেটিকভাবেই তোমার প্রিলিমিনারির জন্য কিন্তু তুমি 100% রেডি হতে শুরু করবে। আমি বলবো না যে 100% রেডি হয়ে যাবে, তুমি কিন্তু শুরু করবে। তাহলে যাদের প্রিলিমিনারির জন্য প্রবলেম হচ্ছে, প্রিলিমিনারিটা পাস হচ্ছে না, তাদের জন্য কিন্তু এই দুটো স্টেপ খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো স্টেপ যখন হয়ে যাবে, যে তোমার কোশ্চেনও মোটামুটি উইথ টাইমের মধ্যে তুমি শেষ করতে পারছো, তোমার কনসেপ্টও ক্লিয়ার আছে, তখন তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে মকের ওপর নজর দিতে হবে। মক টেস্টটাকে নিয়মিত তোমায় প্র্যাকটিস করে যেতে হবে। মক টেস্ট তোমায় বাড়িতে বসে কিন্তু নিয়মিত দিতে হবে। একটা করে মক টেস্ট দাও, প্রিলিমিনারির ক্ষেত্রে 2টো করে মক টেস্ট তোমায় সারাদিনই দিতে হবে। এবং যে সমস্ত কোশ্চেনগুলো টাইমের মধ্যে হয়তো সলভ করতে পারলে না, ঠিক আছে, সেই সমস্ত প্রবলেমগুলোকে ধরে নিয়ে আবার প্র্যাকটিস করবে। ঠিক আছে? দেখা যাচ্ছে যে মক টেস্ট দিতে গিয়ে কোনো একটা পাজেল বা কোনো একটা অ্যারিথমেটিক বা কোনো একটা ডিআই তুমি উইথ টাইমে তুমি শেষ করতে পারলে না, টাইমের মধ্যে তোমার শেষ করতে পারোনি, বা বেশি সময় লাগছে। হয়তো পাজেলটা শেষ করা উচিত ছিল 2 থেকে 2.5 মিনিটের মধ্যে, তোমার সেখানে 4 মিনিট বা 5 মিনিট লেগে যাচ্ছে। তাহলে সেই পাজেলটাকে ধরে, বা সেই টাইপের আরও 4-5টা পাজেল নিয়ে তোমায় একসাথে বসে ওই 2.5 মিনিটের মধ্যে প্র্যাকটিস কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে যখন তুমি করবে, তখন দেখবে অটোমেটিকভাবেই তুমি প্রিলিমিনারির জন্য রেডি হতে থাকবে।
আর যাদের মেন্সের ক্ষেত্রে প্রবলেম হয় তাদের ক্ষেত্রে আমি বলবো যে তোমাদের মেন্সের মেন জিনিসটা হচ্ছে তোমার কনসেপ্ট যেহেতু তোমার আগে থেকেই ক্লিয়ার হয়ে থাকছে, তাহলে তোমায় মেন্সের জন্য তোমাকে মেন্সের যে মেন্স লেভেলের যে কোশ্চেন প্র্যাকটিস সেটাকে কিন্তু তোমাকে অবশ্যই বাড়াতে হবে। সেটা টপিক ধরে ধরে, সাবজেক্ট ধরে ধরে মেন্স লেভেলের কোশ্চেন তোমায় প্র্যাকটিস করতে হবে। সাথে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রবলেম হয়, তাই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে বছরের প্রথম থেকেই পড়া শুরু করতে হবে। এইটা ভাবলে চলবে না যে আমি পরীক্ষায় প্রিলিমিনারি পাস করব বা প্রিলিমিনারির অ্যাডভার্টাইজমেন্ট আসবে, ফর্ম ফিল আপ শুরু হবে, তারপর থেকে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করবো, তাহলে কিন্তু হবে না। তোমাকে এটা প্রথম থেকেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি করতে শুরু করতে হবে। তাহলে তুমি দেখবে অটোমেটিকভাবে তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা যখন রেডি থাকবে তখন কিন্তু তোমার মেন্সের প্রিপারেশনের সাথে সাথে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রেডি হলো, সাথে তোমার মক টেস্ট যেভাবে প্রিলিমিনারির ক্ষেত্রে দিচ্ছিলে সেভাবে মেন্সের জন্য মক টেস্ট দেবে, তাহলে দেখবে তোমার প্রিপারেশনটা একদম অন্যরকম হতে শুরু করবে। আর যাদের প্রিলিমিনারি মেন্স পাস করছো কিন্তু ইন্টারভিউতে গিয়ে আটকে যাচ্ছ, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তাদের জন্য একটা স্টেপ রয়েছে, সেটা আমি বলবো যে নিজের ভিতরে কনফিডেন্স তোমায় বাড়াতে হবে। কনফিডেন্স বাড়ানোর একটাই উপায়, তোমাকে নিজের মধ্যে নলেজটাকে বাড়াতে হবে। নলেজ বাড়ানোর জন্য তোমাকে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের বিভিন্ন টপিকগুলোকে তোমাকে কিন্তু পড়তে হবে, যাতে তোমার ইন্টারভিউ যখন তুমি ফেস করবে তখন যদি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে তাহলে তুমি এটা ফেস করতে পারো। বা তুমি যে ফিল্ড নিয়ে তুমি পড়েছো, বিএসসি হতে পারে, বিএ হতে পারে, বিকম হতে পারে, বা তুমি এমএসসি করেছো বা এমকম করেছো বা এমএ করেছো, তাহলে তোমার সেক্ষেত্রে বলবো তোমার তোমার ফিল্ড সম্পর্কে তোমার যেন একটা নলেজ থাকে, যেন তুমি একদম যে তুমি যে কোর্সটা কমপ্লিট করেছো বা যে যা কিছু পড়েছো সেটা সম্পর্কে তোমার একদম নলেজ নেই, সেটা যেন সেই ইন্টারভিউ সেশন মানে ইন্টারভিউ বোর্ডের কাছে গিয়ে সেটা যেন প্রতিফলিত না হয়। তোমার মধ্যে যে একটা সাধারণ যে বেসিক নলেজটা আছে সেটা যেন তুমি তাদেরকে বোঝাতে পারো, এবং যে কথাটুকু বলবে বা যখন ইন্টারভিউর জন্য প্র্যাকটিস করবে সেটা কনফিডেন্টলি তুমি প্র্যাকটিস করার চেষ্টা করবে। যাদের ইংলিশ বলার স্কিলটা তুলনামূলকভাবে কম বা যারা ঠিকঠাকভাবে স্পোকেন ইংলিশটা ঠিক নয়, তারা বাড়িতে বসে প্র্যাকটিস করাটা, ইংলিশে কথা বলার চেষ্টা কিন্তু তোমায় করতে হবে। কীভাবে করবে? নিজে আয়নার সামনে দাঁড়িয়ে হোক, আয়নার সামনে বসে হোক, তুমি কিন্তু এই প্র্যাকটিসটা করবে, যাতে তুমি আই টু আই কানেকশানটা তুমি যাতে তৈরি হয় তোমার নিজের মধ্যে, দেখবে ধীরে ধীরে করে কনফিডেন্স বাড়তে থাকবে। তো এই স্টেপগুলো যদি কেউ ফলো করে, প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউ এই সমস্ত কিছুর জন্য যদি এই সমস্ত স্টেপগুলো কমপ্লিট করে, তাহলে দেখবে অটোমেটিকভাবেই এই যে 2 বছর 3 বছর বা আরও বেশি সময় লেগে যাচ্ছে তাদের কিন্তু এই প্রবলেমগুলো আর হবে না। তো যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।